শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান ঘেরা যে উপজেলাটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে অবস্থিত, তার নাম শ্রীমঙ্গল। প্রাচীন লোককথা অনুযায়ী বলা হয় যে শ্রীদাস এবং মঙ্গলদাস নামে দুই ব্যক্তি প্রথমে এসে হাইল হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। তাদের নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় শ্রীমঙ্গল। বন্ধুরা, বুঝতেই পারছেন আমাদের এবারের ভ্রমণ ডেস্টিনেশন চায়ের শহর শ্রীমঙ্গল। বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত দুটি কুড়ি একটি পাতার দেশ শ্রীমঙ্গলে আমরা কিভাবে গেলাম এবং একদিনে কি কি স্পট কভার করলাম তারই বিস্তারিত দেখাবো আমাদের আজকের ব্লগে। বরাবরের মতোই খরচ সংক্রান্ত বিস্তারিত থাকবে, আরও থাকবে কি কি করা উচিত এবং কি কি বর্জন করা উচিত, এরকম অনেক অনেক ভ্রমণ টিপস। সাথেই থাকুন পুরো পর্বে, আর বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব মেম্বার হয়ে যান। তো চলুন শুরু করা যাক। শুরু করেছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। সুরমা মেল ট্রেনে জনপ্রতি টিকিট খরচ 110 টাকা পড়েছিল, তবে ভালো মানের ট্রেনের টিকিট খরচ পড়বে 275 টাকার মতন। এছাড়াও বাসে করে আপনারা শ্রীমঙ্গল যেতে পারবেন। আমাদের ট্রেন 9টায় ছাড়বার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরি করে ছাড়ে রাত 10টা নাগাদ। যদি এমন সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে দিনের শুরু হয়, তবে বলা যায় বাকি সময়টা একেবারে দুর্দান্ত কাটবে। তাই রাতের খারাপ অভিজ্ঞতা ভুলে আমরা এরকম সবুজ দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে করতে রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে সিলেট জেলার মৌলভীবাজার সদর উপজেলার 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলা, যা 425.15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। তার আগে আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। এখান থেকে শহর ঘুরে দেখার জন্য আপনি সিএনজি, অটো এবং লাল রঙের জিপ পেয়ে যাবেন। সদস্য সংখ্যা বুঝে এবং নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী আপনারা দরদাম করে এখান থেকে বাহন নিয়ে যাবেন। 10 জন ছিলাম, তাই আমরা একটা জিপ গাড়ি নিয়ে নিই। 2800 থেকে 3500 টাকার মধ্যে এখানে জিপ গাড়ি ভাড়া পেয়ে যাবেন, তবে অবশ্যই আপনাকে দরদামে পটু হতে হবে। খাবার খেয়ে আমরা আমাদের আজকের ভ্রমণ শুরু করার জন্য প্রিপারেশন নিলাম। এখানে একটু বলে রাখি, আমরা আজকে প্রথমে যাব বাইক্কা বিল। শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্ব দিকের প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম বাইক্কা বিল, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখান থেকে আমাদের যাত্রার তালিকা রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নূরজাহান টি এস্টেট এবং নীলকণ্ঠ চা কেবিন প্রভৃতি। তো চলুন দেখা যাক আমরা কি কি কতক্ষণে কতটুকু কভার করতে পারি। 11:20 দিকে আমরা লাল জিপে করে মহা উৎসাহে রওনা করি বাইক্কা বিলের দিকে। তখনও সূর্য তেমন একটা তাপ ছড়ায়নি। যেহেতু শীতকাল, তাই আশেপাশে বেশ কুয়াশা আর ঠান্ডা ছিল। এরই মধ্যে আমরা জিপে খুব উপভোগ করতে করতে, আনন্দ করতে করতে বিলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পথের সৌন্দর্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দুপাশের পানির মাঝখান দিয়ে যে আঁকাবাঁকা পথটি চলে যাচ্ছিল, তা আমাদের নিয়ে পৌঁছালো বাইক্কা বিলের গেট অবধি। 1 জুলাই 2003 তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদা সহ আরও অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্য শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি, যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। আমাদের পরবর্তী গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, তাই আমরা আবারও জিপে উঠে একই পথে আবার রওনা করলাম লাউয়াছড়ার দিকে।
সবুজে ঘেরা হালকা হলদে রোদের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে চলতে থাকলো আমাদের জিপ গাড়ি। গ্রামীণ চিরচেনা বাংলার রূপ আপনি এখানে মন প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। একটু পরেই দেখতে পারবেন আশেপাশে চা বাগানের টিলা আর পাহাড়। পুরো শ্রীমঙ্গল জুড়েই এই দৃশ্যের দেখা মিলবে, কিন্তু আপনার ক্লান্ত লাগবে না একটুও। একটা 20 মিনিটে আমরা হাজির হলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের গেইটে। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়া বনের অবস্থান। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। গেইটের কাছে গাড়ি থেকে নামার পর দেখলাম এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। জনপ্রতি 115 টাকা করে টিকিট কেটে আপনাকে এই উদ্যানের ভেতরে প্রবেশ করতে হবে। উদ্যানের প্রবেশের পর নাম না জানা অসংখ্য গাছের মধ্য দিয়ে আমরা হেঁটে চললাম ভেতরের দিকে। এই উদ্যানের ভেতরে রয়েছে একটা প্রসিদ্ধ রেল লাইন। পর্যটকরা এখানে আসলে অবশ্যই এই রেল লাইনের সাথে কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিয়ে যান, কারণ এই বিখ্যাত রেল লাইনে কিন্তু হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ঢালিউড সিনেমা আমার আছে জলে শুটিং হয়েছিল। আমরাও হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম বহুল প্রতীক্ষিত সেই রেল লাইনের কাছে। ভাগ্যক্রমে আমরা এখানে ট্রেনের দেখাও পেয়ে গেলাম, তাই সেই সিনটুকু ক্যামেরাবন্দি করতে ভুল হলো না। আয়তনে ছোট হলেও এই বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনের মধ্যে দিয়ে হাঁটলে নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়, যা আপনাকে দেবে অদ্ভুত এক অনুভূতি। বনের মধ্য দিয়ে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ। লাউয়াছড়া জাতীয় উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এর মধ্যে 167টি প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এবার আমরা যাব মাধবপুর লেকে। আগের মতোই পাহাড়ি চা বাগানের মাঝ দিয়ে চলতে শুরু করলো আমাদের জিপ গাড়ি। ব্যক্তিগত গাড়ি, সিএনজি, বাইক, জিপে চড়ে খুব সহজেই ভানুগাছ চৌমোহনা হয়ে পৌঁছে যাবেন এই কৃত্রিম লেকে। নিশ্চিন্ত মনে সময় নিয়ে ঘুরে বেড়াতে পারবেন অসংখ্য পাহাড় ও টিলা দিয়ে ঘেরা 3 কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকটি। শ্রীমঙ্গলের পাহাড়ি আনারসের সুনাম আপনারা শুনে থাকবেন। এগুলো আকারে ছোট, কিন্তু খেতে অত্যন্ত সুমিষ্ট হয়। কাঁচামাটির রাস্তা, কিছুটা ভেজা ভেজা অবস্থায় আমরা পৌঁছে গেলাম লেকের পাশেই। আর সেখানে পৌঁছাতেই আমাদের চোখে নয়নাভিরাম দৃশ্যের খেলা চলল। যদিও শীতকালে লেকের আসল সৌন্দর্য কিছুটা কম হয় বলে স্থানীয়রা বলেন, কিন্তু হিমশীতল পরিবেশ আর মিষ্টি রোদের হাতছানিতে আমাদের এই দুপুরবেলাটাও খারাপ লাগছিল না। এরপর আমাদের যেতে হবে নূরজাহান টি স্টেটে, তাই আমরা নেমে পড়ি টিলা থেকে। যেহেতু শীতের সময় সূর্য অস্ত যায় তাড়াতাড়ি, তাই আমাদের সময় কম থাকায় আমরা জলদি রওনা দিয়ে দিলাম টি এস্টেটের উদ্দেশ্যে। জিপে উঠে আমরা রওনা দিলাম নূরজাহান টি এস্টেটের দিকে।